আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ সরল সমীকরণ এই অধ্যায়ে আজকে পর্ব 4। যারা প্রথম থেকে গত 3 পর্ব দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি। সেই প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত পর্ব পর্যন্ত অনুশীলনী প্রশ্নের 3 নং প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 175 পৃষ্ঠার 4 নং প্রশ্ন থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে বার্ষিক পরীক্ষা দিবা তার সিলেবাস এবং মানবন্টন ইত্যাদি আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আগামীকাল আমি নোটিশটি পেয়েছি, তোমরা আমাদের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে গণিত বিষয়ে পরীক্ষা হবে 2024 বার্ষিক মূল্যায়ন, সেই বার্ষিক মূল্যায়নের সিলেবাস কতটুকু বা প্রশ্নের মানবন্টন কীরকম বা নমুনা প্রশ্ন, এই নিয়ে একটি ভিডিও আমি আগামীকাল আপলোড করেছি। আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেই ভিডিওটি দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কিভাবে প্রশ্ন হবে বা তোমাদের কতটুকু পড়তে হবে, এই নিয়ে এভরিথিং আমি সেই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আমি সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু পড়ে নিই। 4 নম্বর প্রশ্নে বলা আছে, মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি 1 টাকা দামের 1 ডজন কলম কিনল। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনার 4 টাকা অবশিষ্ট রইল। তো এখানে ক নম্বর প্রশ্নে বলা আছে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো, এবং ক নম্বর প্রশ্নে আছে মিনা কয়েকটি খাতা কিনছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক নম্বর প্রশ্নে যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করতে হয়। তো এখন আমি এই তোমাদের অনুশীলনী 4 নং প্রশ্নের কয়ের আনসারটি দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি এখানে তোমাদের কয়ের সমাধানটি লিখেছি। তো প্রথমে তোমরা লিখবে যে আমরা জানি 1 ডজন সমান 12টি এবং একটি কলমের দাম 1 টাকা, অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করি, যদি এই যে আমরা যদি উদ্দীপকে লক্ষ্য করি যে প্রতিটি খাতার দাম 1 টাকা এইখানে আমরা পেয়েছি, যার কারণে আমরা এখানে লিখেছি যে একটি কলমের দাম 1 টাকা। তারপর যেহেতু বলছে 12টি, লিখবো আমরা অতএব 12টি কলমের দাম x ইন্টু 12 ইকুয়াল 12x টাকা, অর্থাৎ 12কে যদি আমরা x এর সাথে গুণ করি তাহলে 12x টাকা পেয়ে যাব। তারপর মিনা দোকানদারকে দে 100 টাকা, দোকানদার দে 40 টাকা, অর্থাৎ মিনা যে কলম কিনছে সেই কলমের দামের জন্য দোকানদারকে 100 টাকা দিচ্ছে এবং দোকানদার তাকে ফেরত দেয় 40 টাকা। তারপরে আমরা বলছি যে 1 ডজন কলমের মূল্য, তো অতএব লিখবো আমরা 1 ডজন কলমের মূল্য হচ্ছে 60 টাকা। আমাদের প্রশ্নে কি বলা আছে? আমাদের প্রশ্নে বলছে যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করতে, তাহলে আমরা এখানে পেলাম 1 ডজন কলমের মূল্য। 1 ডজন সমান আমরা জানি 12টি, অর্থাৎ 12টি কলমের মূল্য এই 60 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? একটি কলমের মূল্য বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে শর্ত মতে 12x ইকুয়াল 60। তাহলে আমরা যদি এই আমরা আগামীকাল যে পক্ষান্তর নিয়মটি পড়ছি সেই পক্ষান্তর নিয়ম এখানে অ্যাপ্লাই করব। তো আমরা এই যে এই x এর এখানে রাখবো এবং এই 12কে আমরা ডান পাশে পাঠিয়ে দিব, এবং 12 এখানে গুণ আছে এবং ডান পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। এবং প্রথমে ডান পাশে 60 আছে, 60 উপরে লিখবো এবং তারপরে 12 নিচে লিখবো, অর্থাৎ ভাগ করে দিব। আমরা যদি 12 দিয়ে 60কে ভাগ করি তাহলে পাবো x ইকুয়াল 5, অর্থাৎ 5 টাকা। আমরা লিখবো যে অতএব প্রতিটি কলমের মূল্য 5 টাকা। এই হলো তোমাদের 4-এর ক নং আনসার। আই হোপ তোমরা এই 4-এর ক আনসারটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তারপর ক নাম্বার প্রশ্নে কি বলা আছে যে
মিনা কয়টি খাতা কিনেছিল, অর্থাৎ মিনা কয়টি খাতা কিনেছিল। তাহলে যে আমরা উদ্দীপকে লক্ষ্য করি যে মিনা 100 টাকা বাজার নোট নিয়ে গেল, তাও এই এক্স হলো কলমের মূল্য, কিন্তু আমাদের কলমের মূল্য লাগবে না, আমাদের লাগবে কি খাতার মূল্য। এই যে মিনা প্রতিটি 12 টাকা দামে ওয়াইটি খাতা কিনেছিল এবং 4 টাকা অবশিষ্ট রয়েছে। তো এখন আমরা এই 4-এর খ নং আনসারটি সমাধান দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি সমাধানটি এখানে লিখে দিচ্ছি, তোমরা এভাবে লিখবে যে প্রথমে প্রতিটি খাতার দাম 12 টাকা, অতএব ওয়াইটি খাতার দাম y × 12 = 12y টাকা। প্রতিটি খাতার দাম যদি 12 টাকা, তাহলে ওয়াইটি খাতার দাম হবে 12y টাকা। তারপর আমাদের উদ্দীপকে লেখা ছিল যে 40 টাকার মধ্যে অবশিষ্ট 4 টাকা, অর্থাৎ 40 টাকা দিতে হচ্ছে, এই 40 টাকার মধ্যে অবশিষ্ট রয়েছে 4 টাকা, অতএব খরচ হয়েছে 40 - 4 = 36 টাকা। তারপর লিখব অর্থাৎ ওয়াইটি খাতার দাম 36 টাকা, শর্ত মতে 12y = 36। আমরা যদি এখন পক্ষান্তর নিয়ম করি, তাহলে আমরা ওয়াইটি বাম পাশে রাখবো এবং 12কে ডান পাশে পাঠিয়ে দিব। যেহেতু 12 এখানে গুণাকারে আছে, আমরা ডান পাশে নিয়ে হয়ে যাবে ভাগাকারে, তাই আমরা 12 দিয়ে 36-এ ভাগ করব এবং অতএব y = 3। তো এখানে লিখবো অতএব মিনা 3টি খাতা কিনেছিল, এটি হবে অ্যান্সার। অর্থাৎ এই হলো আমাদের 4 নং প্রশ্নের খ অ্যান্সার। সো প্রিয় শিক্ষার্থীরা, আই হোপ তোমরা এই 4 নম্বর প্রশ্নের ক এবং খ ভালো করে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে যে তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে। তারপর 5 নম্বর অনুশীলন প্রশ্নে 5 কি বলা আছে আগে আমরা একটু পড়ে নিই। অনুশীলন প্রশ্নে 5-এ বলা আছে করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফা ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফা বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফা কত টাকা বিনিয়োগ করেছেন? তো এই হলো প্রিয় শিক্ষার্থীরা আমাদের 5 নং অনুশীলন প্রশ্নের 5। এখন আমি এই অনুশীলন প্রশ্নের 5-এর সমাধান দেখিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখব যে মনে করি করিম সাহেবের x টাকা 10% মুনাফায় বিনিয়োগ করেন, তাহলে অবশিষ্ট 56,000 - 1 টাকা 12% মুনাফায় বিনিয়োগ করেন। এই কথাটি প্রথমে লিখব। তারপর লিখব যে 10% হারে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, অর্থাৎ এই যে এই 10 টাকা আমরা লিখব 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 10 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা হবে 10/100 টাকা। যেহেতু আমরা জানি যে এই যে করিম সাহেবের টাকা হলো x টাকা, তাই আমরা লিখব যে অতএব x টাকা 1 বছরের মুনাফা, x টাকা 1 বছরের মুনাফা হবে। এই x কে আমরা উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে গুণ করে দিব, অর্থাৎ উপরে আছে 10, তাই 10 এর সাথে আমরা x যোগ করব। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এই যে x টাকা, এই x টাকা আমরা এই 10 এর সাথে গুণ করব আর নিচে 100 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা এটি সমাধান করি, তাহলে এই যে এখানে 0 এবং এখানে 0 একটা কাটা দিলাম, এখানে 0 কাটার উপরে 1 এর সাথে যদি আমরা x কে গুণ করি তাহলে x পাবো এবং নিচে হচ্ছে 10, এই যে 10 বসিয়ে দেব। তো আমরা এইভাবে এটি কাটাকুটি করব। তারপর লিখব যে আবার 12% হারে 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা, অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 12/100 টাকা। অতএব এখানে বলছে যে 56,000 টাকা, এখানে যে অবশিষ্ট 56,000 - x, এটি লিখবো এখানে যে এই যে অতএব 56,000 - x টাকার 1 বছরের মুনাফা। আমরা এই 56,000 কে উপরের সংখ্যার সাথে গুণ করব, অর্থাৎ এই 12 এর সাথে গুণ করে বসাবো। তো যদি আমরা এই 12 এর সাথে গুণ করে বসাই, তাহলে আমরা পাবো এই যে 12 × 56,000 - x, আর নিচে যেহেতু 100 আছে নিচে 100 বসিয়ে দিব। এখন যদি আমরা এই শিক্ষার্থীরা, এখন যদি আমরা এই 12 এবং 100 এর কাটাকুটি করি, তাহলে আমরা পাবো 4 দিয়ে যদি কাটি তাহলে 12কে আমরা পাবো 4 দিয়ে যদি আমরা 12 কে কাটা দিই তাহলে পাবো 3, অর্থাৎ 3 × 4 = 12 এবং
যেহেতু আমরা 12কে 4 দিয়ে কাটিয়েছি, সেহেতু আমরা 100-রেও 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 25। তাহলে আমরা এই যদি এটি পাই তাহলে আমরা লিখবো যে 3 ইন্টু তারপর হলো 56,000 মাইনাস x টাকা, নিচে লিখবো 25 টাকা। এখন আমাদের লিখবো প্রশ্ন মতে x/10 প্লাস 3 ইন্টু 56,000 মাইনাস x আর নিচে ভাগ দিব 25 ইকুয়াল 6,400 টাকা। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটাকে লসাগু করি, অর্থাৎ এই হরের লসাগু নেই যে 10 এবং 25, এটার লসাগু নিলে কি হবে, এই যে দেখো তোমরা এইভাবে আমরা লিখবো যে 5টি দেখবো, 2 দিয়ে যেহেতু যাইছে না 5টি দেখবো, 5 দুগুণা 10 আর 5 5 25, তাহলে আমাদের হচ্ছে 5 দুগুণা 10 এবং 5 10 50, অর্থাৎ আমাদের লসাগু হচ্ছে 50। তারপরে কি করব আমরা, এই 10 দিয়ে যদি আমরা 50কে ভাগ করি তাহলে পাবো 5, এবং এই 5 আমরা হরের সাথে গুণ করব। আমরা আই হোপ লসাগু পারি এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো। তো আমরা যদি এই 5কে x দ্বারা গুণ করি তাহলে পাবো 5x, তারপর প্লাস আছে, আমরা প্লাস বসিয়ে দিব, এই যে প্লাস বসিয়ে দিব। তারপর আমরা কি করব, 25, এই 25 যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2, এবং 2 এর সাথে এই যদি 3 গুণ করি, 2 এর সাথে এখন 3 গুণ করি তাহলে আমরা পাইমু 6, অর্থাৎ 3 দুগুণা 6। তাহলে আমরা এখানে 6 বসিয়ে দিব এবং 56,000 মাইনাস x এই কথাটি লিখে দেব। তারপর এখানে যে বাম পক্ষে আছে 6,400, এই 6,400টি এখানে বসে যাবে। তারপর শিক্ষার্থীরা কি করব আমরা, আমরা এখানে বা দিয়ে লিখব এই 50, অর্থাৎ এই যে 6 এবং 56,000 এগুলো গুণ করব। তাহলে প্রথমে এখানে 5x প্লাস, তারপর এই 6কে যদি আমরা 56,000 গুণ করি তাহলে পাবো আমরা 33,000, 3,36,000। এই 6 দিয়ে যদি আমরা 56,000কে গুণ করি তাহলে আমরা পাবো 3,36,000। তারপর 6 দিয়ে যদি x কে গুণ করি তাহলে পাবো মাইনাস 6x। আর এই যে 50 কোথায় গেল, এই 50 হচ্ছে আমরা এখানে ভাগ আছে, বাম পক্ষে ভাগ আছে এবং এই ডান পক্ষে গিয়ে অর্থাৎ গুণ হয়ে যাবে। তাই আমরা এই 6,400কে আমরা 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করলে আমরা এই 3,20,000টি পেয়ে যাব। তো আই হোপ তোমরা এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। তারপর কি করব, তারপর এই যে এখানে মাইনাস 6x এখানে প্লাস 5x, এটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে পাবো আমরা প্লাসে মাইনাসে মাইনাস, এবং 6 থেকে যদি 5 বাদ দিই তাহলে পাবো 1, আর 1 মানে হচ্ছে মাইনাস x। তারপর ইকুয়াল অর্থাৎ সমান চিহ্ন, এবং এখানে প্রথমে ডান পক্ষে আছে 3,20,000, এই 3,20,000 লিখবো, এবং আমরা এই যে বাম পাশ থেকে প্লাস 3,36,000, এই 36,000 বাম পাশে আছে। এখন যদি এটি আমাদের ডান পাশে চলে যায় তাহলে আমাদের মাইনাস 3,36,000 হয়ে যাবে। তাই আমরা লিখব যে মাইনাস x ইকুয়াল 3,20,000 মাইনাস 3,36,000, এবং তারপরের লাইনে লিখব বা মাইনাস x ইকুয়াল, আমরা যদি এটি থেকে বিয়োগ করি তাহলে আমরা পাবো মাইনাস 16,000। এখন যদি আমরা এই যে সমান চিহ্নে এখানে বাম পক্ষে মাইনাস ডান পক্ষে মাইনাস, এই মাইনাসে কেটে যাবে, মাইনাসে কেটে যাওয়ার পরে অতএব x ইকুয়াল অর্থাৎ 16,000 অর্থাৎ 16,000। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম। এখন লিখব যে অতএব করিম সাহেব 10% মুনাফা 16,000 টাকা বিনিয়োগ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এই প্রশ্নটির সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, 5 নং অনুশীলন প্রশ্ন এবং 4 নং আমরা সমাধান করলাম। তোমরা বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তারপর অনুশীলন প্রশ্ন 6 কি বলা আছে, কোনো এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিক রহিমের দ্বিগুণ রান করে মাত্র 2 দিনের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি, কে কত রান করেছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই অনুশীলনী প্রশ্নের 6 এর সমাধানটি দেখিয়ে দিচ্ছি।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 6 নং প্রশ্নের সমাধান আমরা লিখব যে মনে করি মুশফিকুর রহিম x রান করেন, অতএব সাকিব রান করেন 2x টাকা। অর্থাৎ আমরা প্রশ্ন দেখেছি যে মুশফিক যদি x রান করে তাহলে সাকিব দুগুণ করবে অর্থাৎ 2x টাকা। তারপর লিখব যে আমরা জানি ডাবল সেঞ্চুরি সমান 2 × 100 অর্থাৎ 200। ডাবল সেঞ্চুরি বলতে আমরা জানি 200 রান। তারপর লিখব অতএব দুজনের রানের সমষ্টি হবে 200 - 2 সমান হবে 198। শিক্ষার্থীরা, তারপর লিখব যে এখানে প্রশ্ন মতে x + 2x = 198। তারপর আমরা কি করব, x এর মান বার করব। তাহলে আমরা যে x এবং এখানে 2x এটাকে যোগ করলে আমরা পাবো 3x এবং সমান চিহ্নের ডান পাশে লিখবো 198। তারপর এই x কে বাম পাশে রেখে 3 কে আমরা ডান পাশে পাঠিয়ে দেব। যেহেতু এই 3x এখানে গুণ আকারে আছে, তাহলে আমাদের ডান পাশে কি হবে, ভাগ হয়ে যাবে। এবং এই 3 কে যদি আমরা 198 ভাগ করি তাহলে পাবো অতএব x সমান 66। তাহলে আমরা লিখব অতএব মুশফিকুর রহিমের রানের সংখ্যা হচ্ছে 66 এবং অতএব সাকিবের রান সংখ্যা হচ্ছে 2x সমান 2 × x সমান আমরা 66। এই 66 যে একটু আগে বের করেছিলাম এই মানটি x এর জায়গায় বসিয়ে দিলে আমরা সাকিবের রান পাবো 132। অতএব আমরা লিখব যে সাকিব রান করেছে 132 এবং মুশফিকুর রহিম রান করেছে 66। সো আই হোপ শিক্ষিতরা, এই ছিল 6 নং প্রশ্নের সমাধান। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তারপর 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্নে কি বলা আছে আমরা একটু পড়ে নিই। খালিঘর পূরণ করো। তো এখানে খালিঘর পূরণ করে যে এখানে ক খ দুইটি সমস্যা দিয়েছে, এই সমস্যাটি সমাধান করব। তো খালিঘর পূরণ করার প্রথম যে সমস্যাটি সেটি এখানে এই যে যোগ চিহ্ন এবং এখানে যোগ চিহ্ন, এখানে বক্স, এখানে যোগ চিহ্ন, এটি এখানে কোন সংখ্যা বসালে, এখানে কোন দুটি সংখ্যা বসালে 10 হবে। আবার এখানে যেই সংখ্যা বসবে এখানে সেই সংখ্যা বসালে কি আমাদের 10 হবে, বা এখানে যে সংখ্যা, এই সংখ্যা থেকে এই 2 বাদ দিলে এই সংখ্যা আমাদের 12 হবে কিনা। তো এইভাবে আমরা এই ক নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখন আমি তোমাদের এই নমুনা সমাধান উত্তরটি দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি 7 নম্বর প্রশ্নের সমাধান ঠিকানা দেখিয়ে দিচ্ছি যে মনে করি খালি ঘরগুলো যথাক্রমে x, y, a এবং b বসবে, এগুলো আমরা মনে করি। তাহলে আমরা প্রথমে এই প্রথম বক্সে x এবং দ্বিতীয় বক্সে y লিখলাম এবং এখানে a আর নিচে b। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মোট 4টি সমীকরণ পাই। অর্থাৎ প্রথম সমীকরণটি এই যে ছোট করি তাহলে তোমাদের সুবিধা হবে। যে প্রথম সমীকরণটি হচ্ছে আমাদের এখানে x + y, অর্থাৎ x + y, এই যে x + y = 10, এটি হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। তারপর দ্বিতীয় সমীকরণ আমরা লিখতে পারি x + a, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণ আমরা y + b = 10 এই কথাটি লিখতে পারি। এবং চতুর্থ সমীকরণটি হচ্ছে a - b = 12। তো আমরা এইভাবে 4টি সমীকরণ লিখতে পারি। তো তারপর ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমরা লিখব যে ধরি x = 2, তাহলে সমীকরণ 1 নং হতে পাই y = 10 - x, অর্থাৎ এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ থেকে। তারপর আমরা এটি কিভাবে হচ্ছে, আমি এই যে 1 নং সমীকরণ, এই যে এটি কিভাবে পেলাম, এটি আমরা এই যে 1 নং সমীকরণ আছে, এই 1 নং সমীকরণ আমরা বাম পাশে y লিখে দিলাম এবং ডান পাশে আছে 10 এবং এই x এখানে প্লাস আকারে আছে, এটিকে যদি আমরা এই ডান পাশে নিয়ে যাই তাহলে পক্ষান্তর নিয়মে এটি -x হয়ে যাবে। তাই এই সমীকরণ থেকে আমরা y = 10 - x টি পেলাম। এবং এই x এর মান আমরা যদি এই যে 2 ধরি, x এর মান 2 ধরি, তাহলে 10 - 2 = 8, এই কথাটি পাওয়া যায়। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এইভাবে। তারপর দ্বিতীয় সমীকরণ, ঠিক সেম ভাবে দ্বিতীয় সমীকরণ আমরা দ্বিতীয় সমীকরণ থেকে কিভাবে পাইছি, এই সমীকরণ থেকে আমরা রাখলাম কে রেখে আমরা x কে বাম পাশে পাঠাই। তাহলে প্রথমে এখানে ডান পাশে 17, এই 17 রাখলাম এবং -x,
মাইনাস এক্স কীভাবে হচ্ছে আই হোপ তোমরা বুঝে গেছো। তারপর এই 17 থেকে আমরা যদি এক্স এর মান 2, যেহেতু বলছে এখানে যে এক্স এর মান 2, আমরা 2 যদি ধরি তাহলে আমরা পাবো 15। তো এইভাবে তোমরা তারপর যে তৃতীয় সমীকরণ হলো 3 নং হতে পাই, 3 নং হতে পাই, অর্থাৎ আমরা যে 3 নং সমীকরণ, এই 3 নং সমীকরণ আমরা কিভাবে বের করব? এই যে এইটি 3 নং সমীকরণ। সো 3 নং সমীকরণে আমরা যদি বি কে আমরা রাখি বাম পাশে, তাহলে আমরা 10 এবং এখানে দেব -y। তো এই হলো 3 নং সমীকরণ। এখন যদি আমরা এই 3 নং সমীকরণের মান বসাই, তো y মান যদি আমরা 8 ধরি, তাহলে আমরা পাবো 2, অর্থাৎ 10 - 8 সমান 2। তো এইভাবে তারপর আমরা লিখব এ ও বি এর মান আই বি, অর্থাৎ 4 নং সমীকরণ বসিয়ে পাই, অর্থাৎ লিখব a - b ইকুয়াল 15 - 2, তাহলে আমরা পাবো 13। অতএব x সমান 2, y সমান 8 এবং a সমান 15 এবং b সমান 2 এর জন্য 4 নং সমীকরণটি সঠিক নয়। অর্থাৎ 4 নং যে সমীকরণটি ছিল আমাদের, যে এই সমীকরণটি আমাদের এই মানের জন্য সঠিক নয়। অর্থাৎ এই যে সমীকরণ 4 নং সমীকরণ, এই 4 নং সমীকরণটি যদি আমরা এই মানগুলো বসিয়ে করি, তাহলে আমাদের সমীকরণটি সঠিক হবে না, এই কথাটি এখানে বলা হয়েছে। তারপর লিখেছে যে ধরি x ইকুয়াল 3, তাহলে সমীকরণ 1 নং হতে y ইকুয়াল 10 - x, ঠিক সেম আগের প্রসেসেই আমরা x এর জায়গায় 3 বসাবো, x এর জায়গায় 3 বসালে আমরা উত্তর পাবো 7। তো এইভাবে তোমরা এইগুলো সমাধান করবে। এখন আমি পরে কি বলছে, পরে বলছে যে অতএব x ইকুয়াল 3, y ইকুয়াল 7, a ইকুয়াল 14 এবং b ইকুয়াল 3 এর জন্য 4 নং সমীকরণটি সঠিক নয়। অর্থাৎ যে এই মানগুলো, অর্থাৎ x ইকুয়াল 3, তারপর y ইকুয়াল 7 এবং a ইকুয়াল 14, b ইকুয়াল 3, এই মানগুলো আমাদের 4 নং সমীকরণ, অর্থাৎ এই যে 4 নং সমীকরণ, এই 4 নং সমীকরণের জন্য সঠিক নয়। এই যে 4 নং সমীকরণ, এটি আমাদের এই মানগুলো সঠিক নয়। তো এইভাবে লিখব। তারপর আমরা লিখব অতএব x ইকুয়াল 3 এবং x ইকুয়াল 2 এর জন্য a - b এর মান যথাক্রমে 11 এবং 13, কিন্তু 4 নং সমীকরণে a - b এর মান 12, যা 11 এবং 13 এর মধ্যবর্তী, তাই x এর মান 3 এবং 2 এর মাঝে বসবে। ধরি x সমান 2.5, তাহলে 1 নং সমীকরণ হতে পাই y ইকুয়াল 10 - 2.5 ইকুয়াল 7.5। তারপর আমরা 2 নং সমীকরণে যদি এই মানটি বসাই, অর্থাৎ 2.5, তাহলে আমরা মানটি পাবো এই যে 2 নং সমীকরণ a ইকুয়াল 17 - 2.5, যদি আমরা এটিকে বিয়োগ করি তাহলে পাবো 14.5। আই হোপ তোমরা 2 নং সমীকরণটি বুঝতে পেরেছো। তারপর 3 নং সমীকরণে যদি আমরা x এর মান 2.5 বসাই, তাহলে আমরা পাবো b ইকুয়াল 10 - 7.5 ইকুয়াল 2.5। অতএব a - b 14.5 - 2.5, যদি এটি বিয়োগ করি তাহলে আমরা সেটি পেয়ে যাব। তারপর আমরা লিখব, তারপর এই যে আমরা 4 নং এটি বিয়োগ করি তাহলে পাবো 12। অতএব x ইকুয়াল 2.5, y ইকুয়াল 7.5, a ইকুয়াল 14.5 এবং b ইকুয়াল 2.5 এর জন্য 4 নং সমীকরণটি সঠিক। অর্থাৎ এই যে মানগুলো, এই মানগুলোর জন্য আমাদের যে 4 নং সমীকরণ, এই 4 নং সমীকরণটি সঠিক। অতএব নির্ণয় মান x ইকুয়াল 2.5, y ইকুয়াল 7.5, a ইকুয়াল 14.5 এবং b সমান 4.2.5। তো তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো যে সুতরাং 2.5, অর্থাৎ আমরা x জানি কত, 2.5। এই যে আমি দেখে দিচ্ছি
এখানে যে এক্স ছিল এই এক্স এর মান হবে 2.5 এবং এখানে ওয়াই 7.5 হবে। এখানে হচ্ছে 14.5 এবং বি হচ্ছে 2.5। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। তো এটি আমরা এইভাবে সমাধান করতে পারি। এর বিকল্প সমাধান আছে, তোমরা চাইলে এইভাবে করতে পারো। আমি বিকল্প সমাধানটিও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো বিকল্প সমাধান আমরা প্রথমে লিখব যে 2 নং হতে 1 নং বিয়োগ করে পাই, অর্থাৎ 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ যদি আমরা বিয়োগ করে এইটি উত্তর পেতে পারি। তো 2 নং সমীকরণ প্রথমে ছিল a মাইনাস ওয়াই ইকুয়াল 7, এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এবং 1 নং সমীকরণ হচ্ছে a মাইনাস বি ইকুয়াল 12, এটি হচ্ছে 2 নং সমীকরণ। তো 4 নং হতে 5 নং বিয়োগ করে পাই, অর্থাৎ ওয়াই মাইনাস বি ইকুয়াল 5 এবং ওয়াই প্লাস বি ইকুয়াল 10, এটা হচ্ছে 3 নং সমীকরণ। যোগ করে আমরা পাবো 10 আর 5 15 এবং বি, এই যে মাইনাস বি প্লাস বি কেটে নিয়েছি এবং এখানে দুটি ওয়াই আছে তাই 2y বসিয়ে দিলাম। তারপর আমরা ওয়াই মান যদি বের করতে চাই তাহলে আমরা 2 কে ডান পাশে পাঠিয়ে দিব, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 2 দিয়ে যদি 15 করে ভাগ করি তাহলে পাবো 7.5। তারপর বিয়োগ করে মাইনাস 2b ইকুয়াল মাইনাস 5, অতএব b ইকুয়াল 2.5। আবার x প্লাস ওয়াই ইকুয়াল 10 বা x প্লাস 7.5 ইকুয়াল 10, অতএব x ইকুয়াল 2.5। একইভাবে x প্লাস a ইকুয়াল 17 বা 2.5 ইকুয়াল a সমান 17, অতএব a ইকুয়াল 14.5। অতএব নির্ণয় মান x সমান 2.5, y সমান 7.5, a সমান 14.5 এবং b সমান 20.5। তারপর আমরা এই বক্স এখানে লিখে দিব যে মানগুলো, এই যে এখানে x ছিল, x এর মান, এখানে b এর মান, এখানে a এর মান, এখানে y এর মান এবং এখানে a এর মান এবং এখানে b এর মান। তো এইভাবে আমরা বিকল্প সমাধানটি করতে পারি। তারপর আরেকটি বিকল্প সমাধান তোমরা এইভাবে করতে পারো, এই যে 2, 3, 4 নং সমীকরণ যোগ করে x প্লাস ওয়াই প্লাস 2a সমান 39 এবং x প্লাস ওয়াই সমান 10, এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন যদি আমরা এটি বিয়োগ করি তাহলে আমরা 39 থেকে 10 মাইনাস দিলে পাবো 10 এবং 2a, এখানে 2a বসবে আর ওয়াই এখানে কেটে গেছে, অর্থাৎ মাইনাস করে আমরা কেটে নিয়েছি। তো তারপর আমরা 2a থেকে যদি আমরা a এর মান বের করি তাহলে আমরা এই 2 দিয়ে আমরা এখানে একটি লাইন এইভাবে বসবে যে বা a ইকুয়াল 29 উপরে বসবো এবং 2 দিয়ে আমরা যদি 29 কে ভাগ করি তাহলে আমরা পাবো 14.5, এইভাবে লিখবো। তারপর 2 নং হতে অর্থাৎ x সমান 17 মাইনাস 14.5 যদি মাইনাস করি তাহলে আমরা পাবো 2.5। 1 নং হতে y ইকুয়াল 10 মাইনাস x ইকুয়াল 10 মাইনাস 2.5 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 7.5। তারপর 3 নং সমীকরণ হতে আমরা যদি এটি মান বের করি তাহলে y প্লাস b ইকুয়াল 10 বা b সমান 10 মাইনাস 7.5, অতএব b ইকুয়াল 2.5। শিক্ষিতা, এখন আমরা যদি লিখি তাহলে আমরা পাবো এই যে এখানে x এর জায়গায় 2.5, y এর জায়গায় 7.5 এবং এই এর জায়গায় 14.5 এবং b এর জায়গায় 2.5। তো এই শব্দটি আমাদের করতে পারলেই আনসারটি হয়ে যাবে। সো আই হোপ শিক্ষিতা তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো শিক্ষিতা, এই ছিল 7 নম্বর প্রশ্নের কয়ের অ্যান্সার। এখন আমি তোমাদের কয়ের অ্যান্সারটি সমাধান এবং বুঝিয়ে দিব। শিক্ষিতরা, এই ছিল তোমাদের ক্ষয়ের প্রশ্ন। এখানে এইভাবে প্রথম ক্ষয়ের মতো বক্স দিয়েছে এবং এখানে সংখ্যা দিয়েছে। এই সংখ্যাগুলো আমরা প্রথমে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি দেখব, তারপর বিকল্প পদ্ধতি দেখব। তো ধরি খালি করে যথাক্রমে এক্স ওয়াই এবং এ বি বসবে, অর্থাৎ সেই আগের প্রসেসে এ বি, এক্স ওয়াই এবং এ বি। তারপর আমরা লিখতে পারি যে এখানে প্রাপ্ত 4টি সমীকরণ, অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল 15। তারপর 2 নম্বর সমীকরণ x প্লাস a ইকুয়াল
12 এটি হচ্ছে 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ হচ্ছে a প্লাস b প্লাস 15 এবং চতুর্থ সমীকরণ হচ্ছে y মাইনাস b ইকুয়াল 2। এই আমরা 4টি সমীকরণ পেলাম। তারপর লিখতে পারি আমরা মনে করি বা ধরি x সমান 4, অর্থাৎ x সমান 4 এর আমরা যদি মান ধরি তাহলে আমরা 1 নং সমীকরণ হতে পাই y ইকুয়াল 15 মাইনাস 4 ইকুয়াল 11, অর্থাৎ আমরা যদি 15 থেকে 4 বাদ দিই তাহলে আমরা 11 পাবো। এটি হচ্ছে আমাদের প্রথম সমীকরণ হতে এই 11 মান পেয়েছি। তারপর 2 নং সমীকরণ হতে আমরা মান পাবো a সমান 12 মাইনাস 4, তাহলে আমরা উত্তর পাবো 8। 3 নং সমীকরণ হতে আমরা b সমান 15 মাইনাস 8 আমরা পাবো 7। অতএব y মাইনাস b ইকুয়াল 11 মাইনাস 7 সমান 4, অর্থাৎ 2 এর সাথে সমান নয়, আমরা এটি হতে পারি না। অতএব x সমান 4, y সমান 11, a সমান 8 এবং b সমান 7 এর জন্য 4 নং সমীকরণটি সঠিক নয়, অর্থাৎ 2 হলে এখানে সঠিক হতো কিন্তু এখানে সঠিক নয়। তারপর আমরা মনে করি x সমান 5, তাহলে x সমান 5 হলে আমাদের 1 নং সমীকরণ হতে আমরা পাবো y ইকুয়াল 10 এবং 2 নং সমীকরণ হতে পাবো a ইকুয়াল 7 এবং 3 নং সমীকরণ হতে পাবো আমরা b ইকুয়াল 8। অতএব y মাইনাস b ইকুয়াল 10 মাইনাস 8 সমান 2। অতএব x সমান 5, y সমান 10, a সমান 7 এবং b সমান 8 এর জন্য 4 নং সমীকরণটি সঠিক, অর্থাৎ এই যে মানগুলো এই মানগুলো ধরলে আমরা আমাদের যে 4 নং সমীকরণ এই 4 নং সমীকরণটি মিলে যাবে, অর্থাৎ সঠিক হবে। অতএব নির্ণয় মান, অর্থাৎ যে মানগুলো x সমান 5, y সমান 10, a সমান 7 এবং b সমান 8, আমরা এইগুলো এখানে লিখে দেব যে x সমান 5, তারপরে হলো y সমান 10 এবং a সমান 7 এবং b সমান 8। এই হলো আমাদের ট্রায়াল এর পদ্ধতি। এখন আমরা এর বিকল্প পদ্ধতিও দেখে নিব। বিকল্প পদ্ধতিতে এখানে লিখবে যে ধরি খালি ঘরের সংখ্যাগুলো যথাক্রমে a b c d, তাহলে আমরা এখানে a b c d কথাটি লিখে দিব। এখানে প্রাপ্ত 4টি সমীকরণ প্রথম দুটি হচ্ছে a প্লাস b ইকুয়াল 15 এবং দ্বিতীয় সমীকরণ হচ্ছে a প্লাস c ইকুয়াল 12। 4 নম্বর সমীকরণটি হচ্ছে b মাইনাস d ইকুয়াল 2, এটি হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। তো 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, তো 1 নং সমীকরণ হচ্ছে a প্লাস b মাইনাস a মাইনাস c ইকুয়াল 3। তারপর 2 নং সমীকরণ অর্থাৎ b নং সমীকরণ হবে আমাদের b মাইনাস c ইকুয়াল 3। তারপর আমরা লিখব যে b অর্থাৎ 5 নং থেকে 4 নং বিয়োগ করি বা করে, তো 5 নং হচ্ছে b মাইনাস c মাইনাস b প্লাস d ইকুয়াল 3 মাইনাস 2, অতএব d মাইনাস c ইকুয়াল 1। তারপর আমরা লিখব যে c প্লাস d ইকুয়াল 15, অর্থাৎ আমরা যোগ করি তাহলে আমরা পাবো এই যে 15 এর 16 এবং এই যে d এবং প্লাস d 2d এবং প্লাস c মাইনাস c এগুলো কেটে যাবে, তার কারণে এখানে কোন c নেই। অতএব d সমান 2 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি তাহলে পাবো 8। d এর মান 4 নং সমীকরণে বসিয়ে b মাইনাস 8 ইকুয়াল 2, অতএব b সমান 10। b এর মান 1 নং সমীকরণে বসিয়ে 10 প্লাস a ইকুয়াল 15, অতএব a ইকুয়াল 5। a এর মান 2 নং সমীকরণে বসিয়ে 5 প্লাস c ইকুয়াল 12, অতএব c ইকুয়াল 7। নির্ণয় মান a সমান 5, b সমান 10, c সমান 7 এবং d সমান 8, তো এই কথাটি আমরা এখানে লিখে দিব। শিক্ষার্থীরা তারপর এই যে অতএব আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিব x এর জায়গায়, y এর জায়গায়, a জায়গায়, b এর জায়গায়, তাহলে আমরা এই উত্তরটি পেয়ে যাব। তো এখন আমি এর বিকল্প সমাধানটিও দেখিয়ে দিচ্ছি। বিকল্প সমাধানে এভাবে লিখব যে 2 নং 3 নং 4 নং এ যোগ করে পাই a প্লাস c ইকুয়াল 12, c প্লাস d ইকুয়াল 15 এবং d মাইনাস b মাইনাস d ইকুয়াল 2, তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 12, 15 এবং 2 যোগ করলে পাবো 29 এবং এখানে b
অর্থাৎ যে প্লাস ডি এবং মাইনাস ডি এখানে কেটে গেছে, কেটে গেলে শুধু থাকবে সি। এবং এই যে এখানে এ একটি আছে, এই একটি বসে দিব, এবং বি এখানে দুটি আছে, এখানে একটি আছে, এই একটি বসে দিব, এবং সি দুটি আছে, এখানে 2c। তাহলে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো a প্লাস 2c প্লাস বি ইকুয়াল 29। তারপর 5 নং 1 নং বিয়োগ করি, তাহলে আমরা পাবো a প্লাস বি প্লাস 2c ইকুয়াল 29। তারপর অর্থাৎ 29। তারপর a প্লাস বি ইকুয়াল 15। এখন যদি আমরা চিহ্ন পরিবর্তন করি তাহলে আমরা পাবো যে প্লাস হয়েছে মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তারপরে আমরা এই 29 থেকে যদি 15 বাদ দিই তাহলে পাবো 14, এবং 2c বসে গেছে, এবং প্লাস বি মাইনাস বি প্লাস এ মাইনাস এ কেটে গেছে। তাই আমরা এখান থেকে সি এর মান বের করব। 14 কে আমরা 2 দিয়ে ভাগ করলে সি এর মান পাবো 7। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপর 2 নং হতে পাই এ সমান 12 মাইনাস সি সমান 12 মাইনাস 7 সমান 5। 2 নং হতে পাই বি ইকুয়াল 15 মাইনাস এ ইকুয়াল 15 মাইনাস 5 ইকুয়াল 10। তারপর 3 নং সমীকরণ হতে পাই ডি ইকুয়াল 15 মাইনাস সি ইকুয়াল 15 মাইনাস 7 ইকুয়াল 8। অতএব নির্ণয় মান a ইকুয়াল 5, b ইকুয়াল 10, এবং c ইকুয়াল 7, এবং d ইকুয়াল 8। এই মানগুলো আমরা এই খালি বক্সে বসিয়ে দিলে আমাদের উত্তরটি হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 7 নম্বর প্রশ্নের ক্ষয়ের আনসার। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। আমরা আজকের ভিডিও এই 4 থেকে 7 পর্যন্ত সমাধান করেছি। আমরা নেক্সট পর্বে 8 থেকে শুরু করব। এই যে 8, 9, 10 এই তিনটে অঙ্ক ম্যাথ করলে আমাদের অষ্টম অধ্যায় সরল সমীকরণটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে মনোযোগ দিয়ে সহকারে দেখছো আমার ভিডিওগুলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের পর্বগুলো আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সবাই আরও নেক্সট ভিডিওতে দেখা হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য গণিত বিষয়ে সাজেশন তৈরি করা হচ্ছে, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এভরিথিং। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট পর্বে সবার সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো। এইগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছুর আপডেট পেয়ে যাবে, এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে। সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও, এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও।